শুরু করছি স্নিগ্ধবিষ গল্পের পর্ব সংখ্যা 20। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। শিকদার বাড়ির বিবিজানের ঘরে সোফায় বসে আছে ধ্রুব। তার অপোজিটে বসে আছেন তার বড় ফুপু আর ওনার মেয়ে। ওনাদের সাথে বসে আছেন বিবিজান। এখানে ধ্রুবর বিয়ের কথা চলতেছে। হঠাৎ বিবিজান ঠিক করছেন ধ্রুবর সাথে বিয়ে দিবেন ওনার বড় মেয়ে, মানে তৌসিরের বড় ফুপু সুলতানার একমাত্র মেয়ে ইকরার। গতকালই সিদ্ধান্ত নিয়েছেন আর আজ ইকরা আর তার মাকে ডেকে পাঠিয়েছেন। ইকরা আর তার মা এসেছেন। এখন ওনাদের আর ধ্রুবকে নিয়ে বিয়ের মত নেওয়ার পালা চলছে। পরে বাড়ির সবাইকে নিয়ে বসবেন। ইকরার মা অত বেশি আসা যাওয়া করেন না প্রয়োজন ব্যতীত। ইকরা মানে পুরো নাম ইকরা মারজান, বাবা সাদাত মারজান। ইকরার বয়স 21, ভার্সিটিতে পড়ে, কিন্তু তার প্রফেশন হলো বাবার বিজনেস সামলানো। বাবা অসুস্থ হওয়ায় আর একমাত্র সন্তান হওয়ায় নিজের বাবার সবকিছু লোভী আত্মীয়দের হাত থেকে বাঁচাতে নিজেই এই এতটুকু বয়সে বিগত 6 মাস ধরে পড়ে আছে বিজনেস নিয়ে। অবশ্যই এ নিয়ে তার আগ্রহও আছে বটে। তো যাই হোক, বর্তমানে আসি। ধ্রুবর বয়স 26, ইকরা ধ্রুবর ছোট। তাই বিবিজান সিদ্ধান্ত নিয়েছেন ধ্রুব আর ইকরাকে বিয়ে পড়িয়ে দিবেন। ধ্রুবর বিয়েটা হয়ে গেলেই রুদ্র, নাজিম চাচা আর মিনহাজ মামাকে ধরে বেঁধে বিয়ে করাবেন। ধ্রুব বসে আছে দাঁতে দাঁত চেপে, ফ্লোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। সে জানতো না তাকে বিয়ের কথাবার্তা বলার জন্য বিবিজান এখানে এনেছেন। সে বিয়ে করবে না, ইকরাকে তো জীবনেও বিয়ে করবে না। ধ্রুবর দিকে তাকিয়ে তাকে বিবিজান জিজ্ঞেস করেন, তুই কি বিয়াতে রাজি? ধ্রুব বিবিজানের কথায় কিরমির খেয়ে রাগ কন্ট্রোল করে চোখ তুলে ইকরার দিকে তাকায়। তারপর সোজা হয়ে উঠে দাঁড়িয়ে বিবিজানের দিকে তাকিয়ে উত্তেজিত গলায় উত্তর দেয়, আমি রাজি মানে? তুমি কি ফাইজলামি করতেছো বিবিজান? এটা আমার জীবন, ছেলে খেলা নয়। আমি ওর মতো একটা উগ্র কিলার টাইপ মেয়েকে কোন দুঃখে বিয়ে করতে যাব? বিবিজান ধ্রুবের কথার জবাবে কিছু বলবেন তার আগে সবার মাঝখান থেকে ইকরা সোফা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে দাঁত চেপে বলে, হোয়াট দ্য ফাকিং কথাবার্তা? আবে সালা সান্ডা, তোর যখন এই কিলারকে বিয়ে করার ইচ্ছে নেই তো আগে বলবি না? এতক্ষণ মুখে কুলু পেটে রাখছিলি কেন? সুদানির নাতি, আমার এতটা টাইম খাইলি? ইকরার কথা শুনে ধ্রুবের রাগ চরম মাত্রায় পৌঁছায়। ঠিক এই কারণে ধ্রুব বিয়েতে রাজি নয়। এমন বেয়াদবকে কে এবার বিয়ে করতে যাবে? ধ্রুব বিবিজানকে দেখিয়ে বলে, দেখো দেখো, ও আমাকে তুই করে বলতেছে, প্লাস কি অসভ্যের মতো কথা বলতেছে। ওকে আমি বিয়ে করব? এ কাকে বিয়ে করব আমি? বিবিজান এবার ধমকে ওঠেন, এই চুপ কর তোরা, বস নিজ নিজ জায়গায়। বিবিজানের ধমক খেয়ে দুজনেই আবার বসে যায় নিজ নিজ জায়গায়। বিবিজান সুলতানাকে উদ্দেশ্য করে বলেন, তোর মাইয়ারে ক একটু মাইয়াগো মতো আচরণ করতে, এই বেটাদের মতো কথা কয় কেন? সুলতানা দীর্ঘ শ্বাস ছেড়ে হালকা কঠিন গলায় বলেন, ওকে বোঝাতে বোঝাতে ওর বয়স আজ 20-র ঊর্ধ্বে, তারপরে বুঝে না। আর বিয়েটা তো স্বার্থেই দিচ্ছ, যাতে আমাদের কোম্পানির সাথে কোলাবোরেশন করতে পারো। তাহলে এত ফর্মালিটির কি আম্মা? ইকরা বিবিজানের দিকে স্পষ্ট গলায় বলে, দেখো নানিজান, তোমার এই আছুদা বায়ঞ্জত নাতিরে বিয়ে করার কোনো শখ নাই আমার। আমি এখানে আইছি শুধু তোমার কথা রাখার জন্য। এখন বলো কি সিদ্ধান্ত? বিবিজান উত্তরে কিছু মুহূর্ত চুপ থেকে বলে ওঠেন, এই বিয়ে হবে। আমি ধ্রুবের বাপের লগে কথা কইয়া বিকালে ডেট ফাইনাল করতেছি। ইকরা এতে উচ্চ স্বরে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, যাক, ডিলটা অন্তত বৃথা গেল না। ধ্রুব স্থবির হয়ে বসে থাকে। বিবিজানোর জীবনে এমন বিপদ ঢুকিয়ে দিবেন তা কোনোদিন স্বপ্নেও কল্পনা করেনি। ধ্রুব চিৎকার করে বলে ওঠে, এই বিয়ে আমি করব না। আমি এই অসভ্য বাত্তামিজ মেয়েকে কোনো দিন বউ মানব না। বিবিজান ধ্রুবকে কিছু বলার জন্য মুখ খুলবেন তার আগেই ইকরা তার ছেলের হাসি দিয়ে বলে, আবে সালা সান্ডা, চুপ কর। আসার পর থেকে তোর এই প্যান প্যান শুনতেছি। আমার মতো এমন চারদিক দিয়া সুন্দরী পাইবা দুইটা? ম্যাহু হুসনে কি রানী, ভুলে যাইস না। ধ্রুব প্রত্যুত্তরে দাঁতে দাঁত চেপে বলে, তোর মতো বেহায়া বেয়াদব মহিলা বিয়ে করার চেয়ে সারা জীবন কুমার থাকাই উত্তম। বিবিজান ধ্রুবকে ঠান্ডা গলায় বলেন, তোদের বিয়ে হচ্ছে, এটাই ফাইনাল। এবার তোরা যা বুঝার একান্তে বোঝ। সুলতানা, আয় আমার লাগে। বিবিজান এ বলে সুলতানাকে নিয়ে বেরিয়ে যান। যাওয়ার সময় রুমের দরজাটা বন্ধ করে যান। ধ্রুব ইকরার অপোজিটে সোফায় বসা। ধ্রুব ইকরার দিকে কটমট করে চেয়ে বলে, ইকরা প্লিজ, তুই আমারে ছাইরা দে বহিন। মাপ চাই তোর কাছে, আমি গরিব মানুষ। আমি টাকা পয়সা ইনকাম করি না, ছোট একটা জব করে নিজের খরচ চালাই। ইকরা এই শুনে মুচকি হেসে চারপাশে তাকায়, তারপর বলে, আরে ধ্রুব ভাই, চিন্তা কিসের?
তোমার বউয়ের টাকার অভাব আছে নাকি? আমি সমাজের চিত্র পাল্টে দিব। এতদিন বউকে মানুষ আর্ন করে খাওয়াতো, কিন্তু এখন আমি তোমায় আর্ন করে খাওয়াবো, চলবে না? আর আমার একটা কোম্পানির ওনার তো তোমায় দিতেই পারি। তা পারবে সিইও হয়ে সামলাতে? ধ্রুব উঠে এসে ইকরার সামনে হাত জড়ো করে ওর পাশে সোফায় বসতে বসতে মিনতি করে বলে, কাঁদো কাঁদো হয়ে বলে, বহিন রে, আমার কিচ্ছু লাগবো না, তুই শুধু আমার ঘাড়ে উঠিস না। ইকরা উঠে দাঁড়ায়, সোফার মাঝখানে কাঁচের টেবিলে রাখা ব্যাগ কাঁধে নিয়ে কালো গ্লাসটা চোখে পড়তে পড়তে ধ্রুবকে টাচ করে একটা থাপ্পড় মেরে বলে, হালা সন্ধ্যা, এমন কান্দিস না, আমি তোর ঘাড়েই উঠবো। এ বলে ইকরা বেরিয়ে যায় রুম থেকে, আর ধ্রুব হতবাক হয়ে বসে থাকে। কি হলো? ওকে মারলো? তার মানে বিয়ের পর ওকে বউয়ের হাতে মার খেতে হবে? না না, এটা হতে পারে না। ধ্রুব কষ্টে মাটিতে পড়ে বাচ্চাদের মতো গড়াগড়ি খেতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, আমি বিয়ে করব না, এই জিনিসকে ঘরে তুললে ঘর সহ ডুইবা মরতে হইব। নাঝা আলতো পায়ে রুমে প্রবেশ করে, হাতে এক কাপ লাল চা। চাটা তৌসিরের জন্য। তৌসিরদের বাড়ির সবাই প্রায় লাল চা খান, আর তৌসির তো খাবেই, সে যে হার কিপটা। দুধ চা জীবনে তৌসির চেখে দেখেছে কিনা সন্দেহ আছে নাঝার। নাঝা তবে দুধ চা খায়। বিয়ের পরদিনই বাড়ির মহিলাদের এক কথায় কথায় জানিয়ে দিয়েছে সে দুধ চা প্রেমী মানুষ। তার শ্বশুর আম্মা বলেছেন, তোমার যখন যা ইচ্ছে হয় তুমি বানিয়ে খেও মা। নাঝাও সকালে উঠে আগে নিজের জন্য এক কাপ কড়া লিকারে দুধ চা জাল দিয়ে খায়, আর আসরের পর এক কাপ খায়। কড়া লিকারে দুধ চা না খেলে মাথা নষ্ট হয়ে যায় তার। ভাত দুবেলা না খেয়ে থাকতে পারলেও চা না খেয়ে সে মোটেও থাকতে পারবে না। চা যে মারাত্মক এক নেশার মতো। নাঝা নিজের এক জীবনে দুটি জিনিসের প্রতি বেশ আসক্ত হয়েছে, এক তালহা ভাই আর দুই কড়া লিকারের দুধ চা। যাই হোক, নাঝা রুমে ঢুকে তো ভিমড়ি খায়, যেখানে প্রতিদিন তৌসিরের সাথে জ্ঞান জ্ঞান করতে করতে তৌসিরকে তুলে তার মুখে চা তুলে দেয়, সেখানে আজ তৌসির উঠে বিছানা গুছিয়ে পুরো রুম গুছিয়ে নিয়েছে। পুরো রুম অবশ্য প্রতিদিন তৌসিরই গোছায়, নাঝা এসবে হাত লাগায় না। কেন লাগাবে? অগোছালো তো সে করে না, করে তো তৌসির, তাই গোছানোর দায়িত্বটাও তারই। তৌসির শুধু রুমই গোছায়নি, সাথে নিজে গোসল করে আয়নার সামনে রেডি হচ্ছে। নাঝা ধীর পায়ে আয়নার সামনে তৌসিরের পেছনে দাঁড়ায়। তৌসির আজ সাদা পাঞ্জাবি আর সেই দিনের নতুন কালো লুঙ্গিটা পরেছে। তৌসির মানুষটা যাওয়া হলেও দেখতে কিন্তু মাশাআল্লাহ, সুবহান আল্লাহ, এটা নাঝা নিজেও স্বীকার করে। নাঝা তীক্ষ্ণ দৃষ্টিতে তৌসিরকে একবার পরখ করে নেয়। আয়নার মধ্যে নাঝাকে দেখে তৌসির এক গাল হেসে জিজ্ঞেস করে, কিতালো, আমারে সুন্দর লাগেননি? নাঝা ভ্রু কুঁচকে তৌসিরের দিকে এগিয়ে এসে চায়ের কাপটা ড্রেসিং টেবিলের স্টেজের ওপর রেখে তৌসিরকে জিজ্ঞেস করে, আপনি এত সকালে উঠে গেলেন, আবার রেডি হচ্ছেন, কোথাও যাবেন নাকি? তৌসির হাত বাড়িয়ে চায়ের কাপটা নিয়ে এক চুমুক দিতে দিতে বলে, জামু। তুমিই তো কইলা আজ যেন তাড়াতাড়ি বাড়ি ফিরি, তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হইলে তাড়াতাড়ি তো যাইতে হইব, তাই না? নাঝা কারণ শুনে বুঝতে পারে এই লোকের আর তর সইছে না। নাঝা নরম গলায় অন্যদিকে তাকাতে তাকাতে তৌসিরকে খোঁচা মেরে বলে, লুচ্চা বেটা, রাত পোহাতে না পোহাতেই শুরু করে দিয়েছেন প্রস্তুতি। তৌসির নাঝার কথা শুনে ওর দিকে আর চোখে কিছু সময় চেয়ে থাকে, তারপর রঙ্গিলা গলায় বলে, তোর বেটি ছাওয়া, লুচ্চামের দেখছো কি? নাঝা সেই আগের মতো অন্যদিকে তাকাতে তাকাতে বলে, আচ্ছা হয়েছে, যান গিয়ে বসে চাটা খান। তৌসির চাটা এক টানে খেয়ে চায়ের কাপটা আগের জায়গায় রাখতে রাখতে বলে, কি বলছা খামু, চা তো পুরাই ঠান্ডা। নাঝা কিছু বলে না, চুপচাপ চায়ের কাপটা নিতে যায়। উদ্দেশ্য কিচেনে নিয়ে রেখে আসা, কিন্তু তা আর হয় না। তৌসির ওর হাত টেনে ধরে নিজের নিকট নিয়ে আসে। নাঝার কোমরে হাত দুটো রেখে চঞ্চল ছোঁয়া ছড়িয়ে দেয় তার শরীর জুড়ে। নাঝা তো লজ্জায় গুটিয়ে যায়, লাজে লাল হয়ে আসে ওর মুখাবয়ব। নতজানু দৃষ্টিতে হালকা হালকা হাসতে হাসতে বলে, তৌসির কি করছেন? যান এখন কাজে যান, সব রাতে। নাঝার এই লজ্জা দেখে তৌসিরের হার্ট অ্যাটাক করার অবস্থা। ওর সবুজ বাঘিনী এভাবে লজ্জাও পায়? বাহ, কি সুন্দর দিন তার দেখতে হচ্ছে। তৌসির নাঝার থুতনিতে মৃদু স্পর্শে ধরে ও লজ্জায় টুকটুকে হয়ে ওঠা মুখশ্রী তুলে নিজের দিকে তাক করায়। নাঝাও এবার তৌসিরের মুখপানে তাকায়। তৌসির প্রেমে ডোবা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাঝার লালচে আভায় ফুটে ওঠা স্নিগ্ধ মুখপানে। নাঝার লজ্জার উষ্ণতার গাল দুটো গোলাপের পাপড়ির মতো টকটকে হয়ে গেছে। মুখটা দেখে মনে হচ্ছে লজ্জায় রঙে রাঙানো সাদা গোলাপ।
তৌসির নাঝার এই রূপ দেখে বড়ই অবাক আর মুগ্ধ, ভীষণ মুগ্ধ। শুধু মুগ্ধই নয়, মোহগ্রস্ত, সাথে বিস্ময় সিক্ত। তৌসির ধীরে ধীরে নাঝার ডান গালে নিজের বাঁ হাত রাখে আর মুখ এগিয়ে এনে টুক করে একটা চুমু এঁকে দেয় নাঝার লাজে লাল হয়ে ওঠা বাম গালে। তারপর ঠোঁট তুলে আবারও ঠোঁট ঠেসে ধরে নাঝার ঠোঁটের কিনারায়। নাঝা চোখটা বুঝে নেয়। তৌসিরের এই স্পর্শে তার চামড়ার নিচের স্নায়ুগুলো কেঁপে উঠছে বারংবার। তার স্পর্শে চিরচিরে অনুভূতি জাগছে দেহে। তৌসিরের স্পর্শটুকু মনে হলো রেশমের মতো গলে পড়ছে ওর ত্বকে। নাঝার ভেতরটা তো তোলপাড় হয়ে যাচ্ছে। তৌসিরের ঠোঁটের ছোঁয়ায় মৃদু বিদ্যুৎ নেমে আসছে শরীরে। নিজেকে সামলাতে না পেরে তৌসিরের বুকে হালকা ধাক্কা দিয়ে বলে, সরুন, যেখানে যাচ্ছিলেন জানতো, এসব সবসময় ভালো লাগে না। তৌসির এ শুনে নাঝার মুখ সরিয়ে এনে রঙ্গ করে বলে, আরে নয়া নয়া বিয়ে করলাম, উত্তেজনা তো একটু আমার থাকবই, একটু তো সহ্য তোমারে করতেই হইব কৌতরি। নাঝা দীর্ঘ শ্বাস ছাড়ে। এই লোকটা সবসময় উল্টাপাল্টা ভাষায় কথা বলে, যা ইচ্ছে তাই বলে। নাঝার মনে কিছু একটা আসে, তাই গুনগুনিয়ে তৌসিরের বুকে হাত রেখে পাঞ্জাবির বোতামগুলোর উপর হাত বুলাতে বুলাতে নিজের মারাত্মক সুন্দর সবুজ নয়না একটু সরু করে নরম হাসি নিয়ে তৌসিরের দিকে ঘাড় কাত করে তাকিয়ে বলে, আমি তো আপনার স্বামী হিসেবে মেনে নিলাম, তাই আপনাকে কিন্তু এখন থেকে প্রতি সপ্তাহে নতুন নতুন গিফট দিতে হবে। তৌসির স্পষ্ট বুঝে যায় নাঝা ওর সাথে ফ্লার্ট করতেছে। তৌসিরও হাত বাড়িয়ে নাঝার কপালে পড়া বেবি হেয়ারগুলো কপাল থেকে সরিয়ে দিতে দিতে হালকা তিক্ত সুরে বলে, পয়সা বাঁচাইতে 2 বছর ধইরা আন্ডারওয়্যার কিনি না, 3 বছর ধইরা নয়া লুঙ্গি কিনি না, আর তুমি সপ্তাহে সপ্তাহে গিফট মারাইও না। তৌসিরের কথা শুনে নাঝা স্তব্ধ হয়ে যায়। কি একটা অবস্থা! এত সুন্দর করে বলল, তারপর এই লোক এইভাবে উত্তর দিল। তিতা মিঠার কোনো মূল্য এই মানবের কাছে নাই। তারপরও নাঝা তৌসিরকে কড়া কিছু বলে না। আজ থেকে পণ করেছে সব সহ্য করে নেবে। নিজেও না হয় একটু কিপটেমি শিখে নেবে, একটু আয় করে নেবে, মানিয়ে নেবে। বিগত জীবনে তো অনেক বিলাসিতাই করলো, এখন না হয় একটু কম বিলাসিতা করবে। ধীর স্থিরে তৌসিরকে ঠিক করে নেবে। বউয়ের কথা তো শুনতেই হবে, সে তৌসির যত বড় গুন্ডাই হোক। আর ওর ছুন্ডামি গুন্ডামি নাঝা আস্তে আস্তে সব ছাড়িয়ে দিবে। সংসার জীবন তো এখনো শুরুই হলো না, সব ভুলে নাঝা সুন্দর একটা জীবন কাটানোর স্বপ্ন দেখছে এই মন্দ লোকটির সাথে। সে সিদ্ধান্ত নিয়েছে সে এই মন্দ লোকের নিন্দা সংসারেই থাকবে। নাঝার তৌসিরের পাঞ্জাবির কলার টেনে গোড়ালিতে ভর দিয়ে উঁচু হয়ে তৌসিরের মুখের সামনে মুখ এনে ফিসফিসিয়ে বলে, আপনি আমায় টুনির মা ডাকেন না? আপনি যদি আপনার এই আখেরি কিপটেমি না ছাড়েন, তাহলে সাফ সাফ স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনার টুনি বা টুনার মা আমি হব না। তৌসির নাঝার কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, কিপটামি তো আমি করি, তাহলে আমার না হওয়ার টুনা বা টুনির দোষ কি? কেন আনবেন তাদের পৃথিবীতে? এত কিপটামি করে সন্তান পালা যায় না তৌসির। আমি ম্যানেজ করলাম বা করেই নিলাম, কিন্তু যখন আমাদের একটা সন্তান হবে তখন তার সাথে এমন করবেন নাকি আপনি? তৌসির নাঝার কথায় মুচকি হেসে বলে, এই এত টাকা পয়সা কাদের জন্য? ওগুলাইগাই তো ভাবতেছি এই বছরই একটা নিমো, এর 2 বছর পর আর একটা। বয়স তো কম হইল না, ওদের কোনো অভাব রাখবো না। তারপর কও আমার টোনাটুনির মা হইবা তো? নাঝা তৌসিরের ভ্রু কুঁচকে একটু ভাবে বলে, এমন যদি হয় তাহলে হওয়াও যায় টুনির মা। কি বলেন, আপনাকে বানানোই যায় টুনির বাপ, তাই না? তৌসির নাঝার কথায় একগাল হেসে সাহস করে নাঝার ঠোঁটের ঠোঁট বসিয়ে গাঢ়ভাবে চুমু খেয়ে নেয়। নাঝা আর বাধা দেয় না, উল্টে 2 হাতে তৌসিরের গলা জড়িয়ে ধরে। তৌসির নাঝাকে চুমু খেতে শিখত এমন মুহূর্তে পেছন থেকে বিবিজানের গলা ভেসে ওঠে, বউয়ের লগে ঘষাঘষি পরে করবানে, এখন একটু নিচে আও, পাছা দিয়া তো আইকালা বাঁশ ঢুকাইয়া গেছে। তৌসির বিবিজানের গলা শুনে নাঝাকে ছাড়তে চায়, কিন্তু নাঝা ছাড়ে না। তৌসিরের ঠোঁট কামড়ে ধরেছে, এ ভেবে ধরে আছে যে বিবিজান এসেছেন তো কি হয়েছে, উনি কেন আপত্তিকর মুহূর্তে চলে আসেন। তৌসির অনেক কষ্টে নাঝাকে নিজের থেকে সরিয়ে নিয়ে পেছনে বিবিজানের দিকে তাকায় আর বলে, কি হয়েছে? বিবিজান গায়ের চাদর ঠিক করতে করতে দাঁত চেপে বলেন, নিচে পুলিশ আইছে, নতুন ওসি ওইটা আইছে, তাড়াতাড়ি আয়। তৌসির বিবিজানের গলায় আতঙ্ক দেখে তাড়াতাড়ি বিবিজানের সামনে এসে দাঁড়ায় আর বলে, চলো। বিবিজান কটমট চোখে নাঝার দিকে এক নজর তাকিয়ে ফের তৌসিরের দিকে তাকিয়ে বলেন, ঠোঁট মোচ, রক্ত পড়তাছে। তৌসির হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটের রক্ত মুছতে মুছতে বলে, চলো। এ বলে সামনে পা বাড়ায় নিচে যাওয়ার জন্য। নিচে এসে দেখে বাড়ির সবাই এখানে উপস্থিত।
ওর বাপ চাচা চারজনের চারজন এখানে, দাদা যেন সাথে। ওর মা, চাচি, চাচাতো ভাই বোনরা সবাই এক কোণে দাঁড়িয়ে আছে। পুলিশ কয়েকজন এসেছে বাড়িতে। তৌসির নিচে নেমে সবার মাঝখানে দাঁড়িয়ে গিয়ে বিস্ময় নিয়ে নিজের বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? তার বাবা কিছু বলার আগে ওসি ফারদিন এগিয়ে এসে হাতের লাঠি ঘোরাতে ঘোরাতে বলেন, কি হওয়ার বাকি আছে মিস্টার তৌসির? ও সরি মেয়র সাহেব। তৌসির ফারদিনের কথাই বুঝে যায় উল্টাপাল্টা কেস তো খেয়েছে, এর জন্য এই পুলিশ। তৌসির তাও ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, মানে? ফারদিন তৌসিরের কথাই হেসে উঠে বলে, মানে বুঝতে পারলেন না নেতা সাহেব? তাহলে স্পষ্ট শুনুন। এতদিন বলে ফারদিন তৌসিরের মুখোমুখি দাঁড়িয়ে রুক্ষ চোখে তৌসিরের চোখে চোখ রেখে কঠিন গলায় বলে, আপনার নামে গুরুতর মামলা আছে, অর্গান ট্রান্সফারের, ড্রাগস ডিলের, খুনের, আর কত কত ক্রাইমের প্রুফও আছে। তৌসিরের ভেতর কেঁপে ওঠে, সামান্য পুলিশ কিভাবে এসব জানলো? তৌসির ভয় না পেয়ে ফারদিনের চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, প্রমাণ দেখান। ফারদিন তৌসিরের মুখের সামনে ফোন ধরেন। ফোনের স্ক্রিনে ঝুলছে তৌসিরের সেই পতিতা মেয়েটিকে খুন করার দৃশ্য, অর্গান বের করে নেওয়ার দৃশ্য, ড্রাগস ডিলের সময়কার দৃশ্য। তৌসির স্তব্ধ হয়ে এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে থাকে। মুখে কথা নেই, একদম চুপ। উপস্থিত সবাই যেমন এতক্ষণ নীরবতা পালন করছিলেন, তৌসিরও তেমন নীরবতা পালন করতে থাকে। ফারদিন ফোনটা প্যান্টের পকেটে ঢুকিয়ে নিতে নিতে তাচ্ছিল্যের সাথে বলেন, অবাক হলেন? আমিও হয়েছি। এই প্রুফ কেউ একজন আমাদের দিয়েছে। এগুলো এআই ভাববেন না, এগুলো কিন্তু রিয়াল। আপনাকে এইসব অপরাধে অ্যারেস্ট করা হলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নাজা তৌসিরদের পেছনে পেছনে এসেছিল, সিঁড়ির কাছে এক্ষণে দাঁড়িয়ে সব দেখেছে। তৌসির এসব দেখে নিরুত্তর, নিজের সব পাপ ধরা পড়ে যাওয়ায় ও নিরুত্তর। নাঝার চোখ দুটি টলমল করছে এগুলো দেখে, কিন্তু অশ্রু বাইরে আসার শক্তি পাচ্ছিল না। বুক থেকে গলা পর্যন্ত একটা তলা পাকানো কষ্ট উঠে আসছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সে স্তব্ধ। বাইরের নাঝা এখনো দাঁড়িয়ে, কিন্তু ভেতরের যে নাঝা, সে তৌসিরের সাথে সুন্দর সংসারের স্বপ্ন দেখছিল। সে এতক্ষণে সিঁড়ির কোণেই মৃত্যুবরণ করেছে, বাইরের শরীরটা তো তার মৃত্যু পরবর্তী যান্ত্রিক খোসা মাত্র। সারা শরীর থরথর করে কাঁপছে নাঝার, কিন্তু এ কোনো ভূমিকম্পের ধাক্কা নয়, এ হলো ভূমিকম্পের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা মানুষের কম্পন। যে দেয়াল ধরে নাঝা জীবনে একটু নিরাপত্তা, একটু ভালোবাসা আশা করেছিল, সেই দেয়ালেই যে আসলে ছেঁড়া কাগজের আবরণ ছিল, তা এমন নির্মমভাবে প্রমাণিত হলো। নাঝা তো শুধু একটুখানি শান্তি ভিক্ষা করেছিল ভাগ্যের কাছে, চেয়েছিল অতীতের ক্ষতগুলো একটু মলম লাগাতে, নতুন করে বাঁচতে। একটা সাধারণ, সুন্দর, নিষ্পাপ সকাল দেখতে চেয়েছিল এই মন্দ লোকের সাথে। কিন্তু সেই সকালের প্রথম রোদ ওঠার আগেই সব আলো কেড়ে নেওয়া হলো। সবটা সরাইয়ে এক ভয়াবহ অন্তহীন সন্ধ্যার অন্ধকারে ডুবে গেল। শুরুর আগেই শেষ। নাঝার মস্তিষ্কে এই সত্যটা তীরের মতো নয়, তপ্ত লোহার শিকের মতো বিঁধছে গিয়ে। তার স্বপ্নগুলো ছিল ফুলের পাপড়ির মতো নরম, কিন্তু এক মুহূর্তের আঘাতে তা শুধু ধুলোই মেশেনি, চূর্ণ বিচূর্ণ হয়ে মিশে গেল সেই বিষে। যা তৌসিরের জীবন, এখন শুধু রইল এক কবর সমান গভীর শূন্যতা আর এক আশাহীনতার তীক্ষ্ণ বেদনা, যা শিরায় শিরায় বইছে। নাঝা বুঝতে পারে তার আর নিজের বলতে কিছুই রইল না। যা রইল তা শুধু তার নিজেরই ভেঙে যাওয়া অন্তরের অন্ধকার গহ্বর। তৌসির বুঝে যায় আজ তাকে হাজতে যেতেই হবে। ঘুষটুস দিয়েও কাজ হবে না, সব শেষ হয়ে গেছে। এই অফিসার নাছোড় বান্দা। তৌসির ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। দেখতে পাই নাঝাকে, নাঝার চোখের অসহায় চাহনি। দেখতে পাই ঠোঁট শুকিয়ে গেছে তার সবুজ বাঘিনীর। যে নয়নায় সবসময় তৌসিরের জন্য রাগ বরাদ্দ থাকতো, আজ সেখানে অসহায় এক চাহনি। তৌসিরের এতক্ষণ একটুও ভয় করেনি, খারাপ লাগেনি, কিন্তু নাঝার অবস্থা দেখে শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে। বুকে ঘাম এড়ে ধরছে এক তীক্ষ্ণ ব্যথায়। তৌসিরকে নিজের দিকে তাকাতে দেখে নাঝা ঠোঁট ভেঙে চোখে জমা জল পানিটুকু ছেড়ে দিয়ে বাচ্চাদের মতো বলে ওঠে, তৌসির, আপনি সত্যিই চলে যাবেন? এই বলে নিঃশব্দে চোখের পানি ফেলতে থাকে। নাঝার এই চোখের পানি তৌসিরের শরীরের শিরায় শিরায় দুঃখের রেশ বাঁধিয়ে দেয়। তৌসিরের মনে হয় এই বুঝি কেউ বক্ষপিঞ্জর হতে কলিজাটা জোর করে খাবলিয়ে টেনে টেনে বের করে নিচ্ছে। তৌসিরের গলায় এসে আটকে যায় কথাগুলো। ও ঢোক গিলে ফারদিনের দিকে তাকিয়ে বলে, আমি আপনার লগে যাব, 5টা মিনিট আমার স্ত্রীর সাথে কথা বলতে দিন। ফারদিন তৌসিরের মুখে স্ত্রী শুনে থতমত খায়, মনে করেছিল বোন হবে। ফারদিন প্রথমেই নাঝাকে দেখে টাসকে খেয়েছে। ফারদিন ভেবেছিল এ হয়তো বিদেশি কেউ তাদের বাড়িতে বেড়াতে এসেছে। এখন দেখে সে বাংলাতে কথাও বলতে পারে, তার উপর তৌসিরের স্ত্রী সে।
ফারদিন তৌসিরকে জিজ্ঞেস করে, আপনার স্ত্রী? তৌসির পেছনে ঘুরে নাঝার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমার অর্ধাঙ্গিনী। ফারদিন কিছু বলবে তার আগে তৌসিরের বাবা বলেন, ওসি সাহেব নতুন বিয়ে করেছে, কিছু বোঝাপড়া করে নিক, যাওয়ার আগে একটু সময় দিন একান্তে। ফারদিন এটা শুনে একজন মহিলা অফিসারকে বলেন, আপনি তাদের সাথে যান, তারা যে ঘরে কথা বলবেন তার বাইরে দাঁড়িয়ে থাকবেন। এই আদেশ দিয়ে অন্য অফিসারদের দিকে তাকিয়ে বলে, এবারে প্রত্যেকের ঘর সাজ দাও, সাথে সবার ফোনও। একজন যখন ক্রাইমের সাথে জড়িত তাহলে পরিবারের কেউ থাকতেও পারে। এই আদেশের বিরুদ্ধে বিবিজান কিছু বলার জন্য মুখ খুলবেন, তার আগেই ফারদিন বলে ওঠে, ম্যাডাম ওয়ারেন্ট আছে। ব্যাস, বিবিজান চুপ করে যান। আর কি বলবেন, বাঁশ তো খেয়েই নিয়েছেন। তৌসির আর নাঝাকে নিচে একটা রুমে 5 মিনিটের জন্য কথা বলার সুযোগ দেওয়া হয়। দরজা আগলিয়ে দরজার বাইরে মহিলা অফিসার দাঁড়িয়ে আছেন। তৌসির নাঝার গালে হাত রেখে চোখের পানি বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছতে মুছতে বলে, তুমি কান্দো কিসের লাইগা? এই খারাপের জন্য চোখের পানি ফেলো না তো। আমি সারা জীবন থাকবো নাকি? 2-1 মাস থাকা লাগতে পারে। নাঝা 2 হাতে তৌসিরের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ওদেরকে ঘুষ দিয়ে দিন, কিছু ঘুষ দিয়ে দিলে নিবে না, আপনাকে ছেড়ে দিবে না। তৌসির নাঝার কথাই মুচকি হেসে বলে, আরে তালুকদারের মাইয়া, তুমি দেখি আমার থেকেও বড় বদমাস, ঘুষের কথা কও? ঘুষ দিলে মানবো না। নাঝা তৌসিরের চোখের দিকে তাকিয়ে আহত গলায় বলে, আমি কি করে থাকবো একা? আমার তো রাতে ভয় লাগে তৌসির, আপনার বুকে ঘুমিয়ে অভ্যাস হয়ে গেছে। আপনার দেওয়া যন্ত্রণাগুলো আমার যে বড্ড প্রিয়। আপনিহীন কিভাবে থাকবো? আমার একটুখানি ভালো থাকার জন্য হলেও আপনাকে প্রয়োজন। কেন এমন হয়? আমি আপনার সাথে থাকবো তো, তাহলে কেন আপনি চলে যাবেন? আমি খুব খারাপ? আমার সাথে সংসার না করার জন্য পালাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন দায়িত্ব থেকে? নাঝার এই আর্তনা তৌসিরের শ্রবণেন্দ্রিয় ভেদ করে সরাসরি তার বিবেক দংশনের কেন্দ্রে আঘাত হানছে। নাঝার কথাগুলো শুনে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর। তবে তার বাতাসের অভাব নয়, বরং নিজেরই শ্বাসরোধকারী অপরাধবোধের ভার। তৌসির নাঝাকে বুকে টেনে ধরে শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। ওর চুলে হাত বুলিয়ে বলে, আরে বেটি ব্যাং, কান্দিস কেন? শোন, আমি চলে আসবো কিছুদিন পর, আর যদি না আসি তাহলে তুই চলে যাস, ডিভোর্স দিয়ে দিবনে। নাঝা হুমু করে কেঁদে উঠে বলে, আমি আপনার জন্য অপেক্ষা করব, আমি দ্বিতীয় পুরুষের নাম নিজের সাথে কোনোদিনও জোড়াবো না। তৌসির নাঝাকে আর কিছু বলতে যাবে এমন সময় ফারদিন ঘরের দরজা ঠেলে প্রবেশ করে আর বলে, তৌসির সাহেব, সময় শেষ। তৌসির নাঝাকে নিজের থেকে ছাড়াতে চেয়ে বলে, আমারে যাইতে হইব। কিন্তু নাঝা ছাড়ে না, উল্টে 2 হাতে শক্ত করে তৌসিরের পাঞ্জাবির কলার চেপে ধরে বলে, আমি যেতে দেব না আপনাকে। কেন যাবেন আপনি? আমি আপনাকে ছাড়া ঘুমাতে পারি না। আপনি জানেন তো আমি একরোখা মানুষ, আমার সাথে কেউ অত কথা বলে না। আপনি শুধু বকবক করেন, আপনার বকবক না শুনলে আমার শান্তি মেলে না। আপনি গালি দিয়ে কথা বলতে পছন্দ করেন না, যা ইচ্ছে গালি দেন, আমি রাগ করব না। তারপরে থেকে যান তৌসির, আমার খুব কষ্ট হচ্ছে, আমার কলিজাটাকেও ছিঁড়ে নিচ্ছে। এই হাজারি শুনে তৌসিরের মনে হচ্ছে বুকের বাঁ পাশটায় কেউ যেন তপ্ত শলাকা গেঁথে দিয়েছে। প্রতিটি হৃদস্পন্দন এখন কষ্টের দলিল হয়ে গেছে। তৌসির অনেক কষ্টে নাঝাকে নিজের থেকে ছাড়িয়ে ওর চোখ মুছে দিতে দিতে বলে ওঠে, এই বেটি সাওয়া, এমনে কান্দিস না। আমি চলে আসমো কয়েকদিন পর। তোরে কানলে মায়া লাগে না? ফারদিনেরা দেখে মনে মনে বলে ওঠে, একজন পরী কাঁদতেছে একজন সরোয়ারের জন্য, কি বিশ্রী একটা ব্যাপার। ফারদিন হাত কড়া নিয়ে তৌসিরের দিকে এগিয়ে আসে। এ দেখে তৌসিরের নাঝার কাছ থেকে এক পা সরে আসে। সে মাথা নিচু করে হাত বাড়িয়ে দেয়। ফারদিন তৌসিরের হাতে হাত কড়া পরিয়ে দেয়। নাঝা এখন অসহায়, বিস্ফারিত চোখে তাকিয়ে রয় তৌসিরের দিকে। ওর প্রাণবন্ত সবুজ চোখ দুটো আজ শুকনো, ভেতরে সব জলীয় অংশ শুকিয়ে পাথরের গুঁড়োই পরিণত হয়েছে মনে হয়। নাঝার মনে হলো ওর ফুসফুস চিরে বেরিয়ে আসতে যাওয়া গলা ফাটানো চিৎকারটা তার কণ্ঠনালীতে এসে আটকে গেছে। নাঝার ইচ্ছে হচ্ছে উন্মাদিনীর মতো কাঁদতে, পৃথিবীকে তার যন্ত্রণার কথা জানাতে, কিন্তু নিয়তি তাকে নির্বাক অসহায় পুতুলে পরিণত করে দিয়েছে। নাঝার এই অসহায় নীরব চাহনি তৌসিরের ভেতরের সব প্রাচীর ভেঙে দিচ্ছে। তৌসিরের কাছে হাত করা এখন আর কেবল গ্রেপ্তারের প্রতীক নয়, এটি নাঝার অন্ধকার হয়ে যাওয়া ভবিষ্যতের প্রতীক, যার জন্য সে নিজেই দায়ী। ফারদিন শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলে ওঠে, চলুন সাহেব। তৌসির এলোমেলোভাবে সামনে পা বাড়ায়। তার শরীরটা বাধ্য হয়ে সামনে যাচ্ছে, কিন্তু তার বিবেক, তার ভালোবাসা এবং তার সমস্ত অনুশোচনা সবকিছুই তীব্রভাবে পেছনে নাঝার দিকে ছুটে যেতে চাইছে।
নিজের সবুজ বাঘিনীর সবুজ নয়নে নিজের জন্য নিঃশব্দে ঝরে যাওয়া চোখের পানি তৌসিরের কাছে নিজের মৃত্যুদণ্ডের চেয়েও যে ভয়ঙ্কর মনে হচ্ছে। ফারদিন যখন তৌসিরের বাহু ধরে তাকে নিয়ে যেতে লাগে, তৌসির তখন বারংবার পেছনে ফিরছিল। প্রতিবার তাকানোর কারণ ছিল নাঝার কাছে তার শেষবারের মতো আজীবন ক্ষমা প্রার্থনার বৃথা চেষ্টা। তার চোখ যেন নাঝাকে আকুলভাবে বলছে, বিশ্বাস করো, তোমার ইচ্ছেকে ধ্বংস করার জন্য আমি দায়ী নই, আমি শুধু নিয়তির কাছে হেরে গেলাম। নাঝাও তাদের পেছনে এলোমেলো ভারসাম্যহীন পায়ে হাঁটতে শুরু করে। সে হাঁটছিল না, বরং তার ভেঙে যাওয়া শরীরটা যান্ত্রিকভাবে এগিয়ে চলছিল, গন্তব্যহীনভাবে। তাদের মাঝে দূরত্ব বাড়ছে, তৌসিরকে নিয়ে যাওয়া হচ্ছে সামনে, কিন্তু তাদের যুগ্ম যন্ত্রণা এক অদৃশ্য টান টান সুতোই বাঁধা পড়ে গেছে। তৌসিরের প্রতিটি পেছন ফিরা নাঝার পায়ে শক্তি যোগাচ্ছে। নাঝা সামনে পা বাড়াচ্ছে আর দেখছে তার অতি অপ্রিয় মন্দ লোকরা চলে যাচ্ছে, এবং এই দৃশ্য তার শেষ আশ্রয়। তৌসির যাচ্ছে এক লোহার তৈরি কারাগারের দিকে, আর নাঝা যাচ্ছে এক শূন্য ভবিষ্যতের দিকে। তাদের এই পথ চলা ছিল দুটি আত্মার পতন, যার শেষ নেই। নাঝার পায়ের এলোমেলো পদক্ষেপ তার জীবনের দিক ভ্রান্তির প্রতীক, আর তৌসিরের প্রতিটি পিছন ফিরে তাকানো তার আজীবনের অনুশোচনার দলিল। তৌসির সদর দরজায় গিয়ে থমকে দাঁড়ায়, পেছন ফিরে চেয়ে মায়ের দিকে তাকায়। মা যে কাঁদবেন তা সে জানে, তাই মাকে আওয়াজ দিয়ে বলে, আম্মা, তুমি খবরদার কাঁদবে না, আমি চইলাইমো, কাপুরুষ পেটে ধরনি, মনে রাখো। এই বলে বিবিজানের দিকে তাকিয়ে বলে, বিবিজান, ভালো থাকিও, আর আমার নাঝার খেয়াল রাখিও, আমার নাঝাটা বড্ড অবুঝ। এ বলে তৌসির সামনে ঘুরে যায়। পেছনে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। শিকদার বাড়ির প্রাণ বাড়ি থেকে চলে যাচ্ছে। যে চিল্লিয়ে মাতিয়ে রাখতো বাড়িটাকে, সেই আজ চলে যাচ্ছে। তৌসিরকে নিয়ে যেতে হালিমা, মানে তৌসিরের মা, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। একমাত্র সন্তান ওনার, তার এই পরিণতি উনি মেনে নিতে পারলেন না। ওনার বুকের ধন, ওনার খোকা আজ ওনার বক্ষ হতে হাজতে কি করে এই যন্ত্রণা সহ্য করবেন উনি? মায়েরা যে সন্তানের দুঃখ সইতে পারে না। পুলিশ সারা বাড়ি তল্লাশি করে আর কিছু পায়নি। সবার ফোনও চেক দিয়েছে, তবে তেমন কিছুই পাওয়া যায়নি। সব কিছুর শেষে নাঝা রুমে আসে। এখন রুমে আসাটাও অর্থহীন, কারণ এখন তাকে জ্বালানোর জন্য যে আর তৌসির নেই। নাঝার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু টলমলিয়ে গড়ায়। রুমে পা রেখে চারপাশে স্তব্ধতার দিকে চোখ বোলায়। তৌসিরের বদলে রাখা লুঙ্গি, স্যান্ডো গেঞ্জি এদিক ওদিক ছড়িয়ে রাখা, মাথা আঁচড়ে চিরুনি বিছানার মাঝখানে হয়তো ছুঁড়ে মেরেছিল, সেই ছুঁড়ে মারা অবস্থাতেই রয়েছে। নাঝা ধীরে ধীরে দরজা আগলে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ায়, চারদিকে চোখ বোলায়। একটু আগেও তো তৌসির এখানে ওর সাথে খুনসুটি করছিল, আর এখন তৌসির এক প্রান্তে, আরও এক প্রান্তে। মনটা বিষাদে ভরে যায়। নাঝা ধীরে ধীরে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়, নিজের চোখে চোখ রেখে চেয়ে থাকে। চোখের পাতা ভিজে গেছে মণ্ডলটার এক মুহূর্তের অভাবে। নাঝা আয়নায় নিজের ভেজা চোখের দিকে স্তব্ধ হয়ে চেয়ে থাকে কিছু মুহূর্ত, অতঃপর খিলখিলিয়ে হেসে ওঠে। চোখে আগুন, ঠোঁটে তৃপ্তি নিয়ে রক্তচোষা এক হাসি দেয়। চোখের পানি মুছতে মুছতে নিজেকেই বলে, ওয়াও, তুমি ভালো অ্যাক্টিং করো তো, তুমি তো ভালো অ্যাক্টর হয়ে গেছো ডার্লিং নাঝা। এ বলে আবারও বিষ মাখানো হাসি পৈশাচিক তৃপ্তির হাসি দিয়ে ওঠে। তৌসির আমায় ঠিকই বলে, আমি গাদ্দার। নো নো, আই এম নট আ গাদ্দার, আই এম আ মহা গাদ্দার। তৌসির সিকদারের নোবেলপ্রাপ্ত গাদ্দার নেই। নাঝা, নাঝা, তুমি এত সুন্দর অ্যাক্টিং করো, তোমার তো মিস ওয়ার্ল্ড বানিয়ে দেওয়া উচিত। এই বলে নিজের চেহারায় হাত বুলিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলে, এই চেহারা, এই নিষ্পাপ তাচ্ছিলের হাসি দিয়ে বলে, এই চেহারা, এই নিষ্পাপ চেহারার মায়ায় পড়েছে তৌসির সিকদার। আর এই চেহারার মায়ায় পড়লে কি হয়? ক্ষণে ক্ষণে ধুঁকে ধুঁকে মরতে হয়। তো তৌসির, আপনাকেও মরতে হবে। নাঝা হাসতে হাসতে ফ্যান অন করে দুপা বিছানার বাইরে ঝুলিয়ে চিত হয়ে শুয়ে পড়ে। জোরে জোরে শান্তির শ্বাস নেয়। তৌসিরকে নিজের মায়ায় জড়িয়ে পোড়াতে পাঠিয়েছে, এর চেয়ে বড় জয় আর কি হয়? নিজের জাত শত্রুকে কেউ ভালোবাসতে পারে না, তাহলে নাঝা কিভাবে ওকে মেনে নিয়ে সংসার বাঁধবে? এইসব এভিডেন্স নাঝা এতদিন ধরে কালেক্ট করেছে। তারপর ফারদিনের নাম্বার ম্যানেজ করে নিজেই দিয়েছে। নিচে যা যা বলেছে সবই ছিল নাটক। নাঝা এই বাড়িতে এসেছে এই একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু তৌসিরের জন্য তা সফল হচ্ছে না। সেই কারণে তৌসিরকে 2-1 মাসের জন্য হাজতে পাঠানো। 1 মাসের ভেতর নাঝা নিজের লক্ষ্য পূরণ করবে, আর তার পরের মাসে ডিভোর্স নেবে। যা করার 2 মাসের ভেতরেই করতে হবে। তৌসির আইনের ফাঁক ফোকর থেকে বেরিয়ে আসবেই, ও আসার আগেই কিচ্ছা খতম করতে হবে। এভাবে নাঝা উঠে দাঁড়ায়, ভাবে বাড়িতে কল দেবে।
কিন্তু পরক্ষণে সিদ্ধান্ত পাল্টিয়ে বলে না না এখন না। এই বলে উঠে গিয়ে আলমারি থেকে একটা সাদা কুর্তি হাতে নেয়, নিয়ে কুর্তিটার দিকে তাকিয়ে আফসোসসূচক চ শব্দ বের করে বলে, আমার স্বামী তো হাজতে, তাই আমার এখন বিধবার বেঁচে থাকা উচিত। এ বলে কুর্তিটা নিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে নিজেকে বলে, পবিত্র হই, ওই খব্বিস চুমুটুমু খেয়েছে। কিছুক্ষণ পর নাঝা গোসল শেষে অজু করে সালাতুত তাসবির নামাজে দাঁড়িয়েছে। আজ মনে শান্তি আছে, সেই উপলক্ষে নামাজ পড়ে উদযাপন করছে। নামাজ শেষে নাঝা সালাম ফেরায়, সালাম ফিরিয়ে পেছনে তাকাতেই নাঝা টাসকি খেয়ে যায়। ওর পেছনে কাঠের চেয়ারে ডান পায়ের ওপর বাঁ পা তুলে তৌসির বসে আছে। নাঝাকে চমকাতে দেখে তৌসির মুচকি হেসে হাত দিয়ে ইশারা করে সালাম দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ম্যাডাম কাদ্দারনি।